মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করে থাকে প্রতিষ্ঠান পরিচালনা করা অথবা প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর বাহ্যিক ব্যবহারকারীরা মূলত হিসাব তথ্য ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই যে একটা কোশ্চেন। তাহলে বাহ্যিক ব্যবহারকারীরা হিসাব তথ্য ব্যবহার করে কেন, কোন উদ্দেশ্যে বাহ্যিক তথ্য মানে বাহ্যিক ব্যবহারকারী হিসাব তথ্য ব্যবহার করে থাকে? ব্যবসা পরিচালনা করার জন্য, কর নির্ধারণ করার জন্য, বা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য, যা ঋণ কি বলা হচ্ছে, কি বলবো, নিচের কোনটি নয়। যদিও অপশনগুলো একটু সহজ হলে একটু ভাবতে দাও, কেন কঠিন কঠিন করতে পারবো আমি নিজেও। তো এভাবে বিশ্ববিদ্যালয়গুলো করবে। তাহলে এই জায়গায় মাথায় রাখিও, বহিস্থ ব্যবহারকারীরা মূলত হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এছাড়া আরো অন্যান্য আনুষঙ্গিক কারণ আছে, ঠিক আছে। মূল বিষয় যেটা থাকে সেটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন এই উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে, এনিহাও, কোনো বুদ্ধি নেই, কমাই দিয়েছি, একদম একদম কমাই দিয়েছি, এনিহাও মুখস্থ রাখতে হবে, স্পেশালি এনিহাও মুখস্থ রাখতে হবে, স্পেশালি এই যে নিরীক্ষক, কিন্তু আর একটা হচ্ছে কি, এই আন্তঃনিরীক্ষক, এই মানে ভিতরে থাকে আর এই বাইরে থাকে, ঠিক আছে। এই যে সরবরাহকারী, বিক্রেতা, পাওনাদার, গ্রাহক, তারপরে দেনাদার, ক্রেতাগণ, এগুলো খুবই সতর্ক থাকবা। কর্মচারী, তারপরে এই যে এখানে কর্মকর্তা, দেখো, এলে ভালোভাবে দেখো। ঠিক এই জায়গা থেকে আবার কোশ্চেন করবে যে ম্যানেজারকে কমিশন প্রদান করা হলো, এটা কোন ধরনের লেনদেন? ওই যে পড়ছো, ম্যানেজার অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী, দৌড়ায় এসে আবার অভ্যন্তরীণ লেনদেন দিও না। হিসাব তথ্যর ব্যবহারকারী এবং লেনদেন দুটাই আলাদা। ম্যানেজারকে কমিশন প্রদান অথবা কোম্পানির কর্মকর্তাকে 5,000 টাকা বেতন প্রদান, এটা কোন ধরনের লেনদেন? যদিও এই কোশ্চেনটা আসছিল যে ম্যানেজারকে কমিশন প্রদান 5,000 টাকা, এটা কোন ধরনের লেনদেন? অভ্যন্তরীণ মানে আন্ত লেনদেন, বহি লেনদেন, অদৃশ্যমান লেনদেন, কোনটি নয়। সবাই দৌড়া এসে দিয়েছে কি অভ্যন্তরীণ লেনদেন। কেন? ব্যবস্থাপক বা ম্যানেজার অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে, এই কারণে। তো এই ধরনের ভুলগুলো করিও না। ওই একই জিনিসটা এই জায়গা থেকে রিপিট হতে পারে যে কোম্পানির কর্মকর্তাকে 5,000 টাকা বেতন পরিশোধ করা হলো, এটা কোন ধরনের লেনদেন? এটা তো বাহ্যিক লেনদেন। সবাই দৌড়া এসে বলবা না না, কর্মকর্তা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী, উত্তর হচ্ছে আন্ত লেনদেন। এটা ধরা খায় বসে থাকলা, কিন্তু বুঝো, কিন্তু এভাবে আইডেন্টিফাই করে কোনো গাইড বই আলাদা করে দেওয়া নাই, বা আমরা যারা ক্লাস নেই এভাবে নেই না। ফাইনালি তোমরা পারো, বোঝো, সবাই পারো, কিন্তু এক্সাম হলে ডাল মেরে বসে আছো। এটা হলো বাস্তবতা, ঠিক আছে। এটাই আমি লক্ষ্য করছি আমার 8 বছরের জায়গা থেকে, এটাই আমি দেখছি। ওকে। আর তৃতীয় পক্ষ বলতে ওই বাহ্যিক ব্যবহারকারী বোঝায়। এই যে এই কনসেপ্ট গুলো আছে, এগুলোতে একটু সতর্ক থাকিও। ওকে। আর এইদিকে হচ্ছে ট্রেজারার, এটা নিয়ে তো বলছি, আর্থিক ব্যবস্থাপক যিনি ফিনান্সিয়াল রিলেটেড কাজগুলো করে থাকে। নিয়ন্ত্রক, যাকে আমরা কন্ট্রোলার বলে থাকি, সে মূলত হিসাব বিজ্ঞানের কাজগুলো করে থাকে। এতটুকু এখানে ছিলাম। তা হচ্ছে আমাদের IAS 41-এর মান নাম্বার হলো 1 অনুসারে আর্থিক বিবরণী 5টা অংশের কথা বলা আছে। এর মধ্যে বিশদায় বিবরণী একটা, 2 নাম্বার আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ এটা একটা, মিডলে লিখি একটু, ওকে, মালিকানা সত্ত্ব বিবরণী একটা, ঠিক আছে। এরপর 3 নাম্বার হলো আর্থিক বিবরণী, এটা একটা, ঠিক আছে। এর অনেকগুলো নাম আছে, উদ্বৃত্ত পত্র, এর আরো একটা নাম আছে চূড়ান্ত হিসাব, আরো নাম আছে স্থিতি পত্র, আরো নাম আছে, সেটা হলো বই 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 ও বৈষয়িক বিবরণী, ঠিক আছে। এগুলো হচ্ছে এর নাম, ঠিক আছে। ওকে। এরপর 4 নাম্বার নগদ প্রবাহ বিবরণী, এটা দিয়ে কোশ্চেন বানাতে পারে। এবং 5 নাম্বার এটাকে বলা হয় ফুটনোট অথবা সংযুক্তি অথবা টিকা, এগুলো এর হচ্ছে নাম, ঠিক আছে। ঠিকানা, টিকা, ঠিক আছে। এই হলো এই 5টা অংশ। এর বাইরে যা করি সবগুলাই হচ্ছে কি, সবগুলো আর্থিক বিবরণী যেটা আমরা বুঝে থাকি তার বাইরে। মূলত এই আর্থিক বিবরণী তৈরি করা হয় এই বাহ্যিক তথ্য ব্যবহারকারীদের জন্য। তাহলে এর বাইরে যা চোখে পড়বে সবগুলো অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়। মূলত এই জায়গা থেকে কোশ্চেন করে, স্পেশালি কোথা থেকে কোশ্চেন করছে এইটা,
কার্যপত্র আমার বইও আছে সেম। তো এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকিও। আশা করি বুঝতে পারছো। এই জায়গাটা একটু মুখস্থ করিও, এখানে আমি আলোচনা করব না, হোয়াইট বোর্ড শো করে যেদিন ক্লাস নেবো সেই দিন আমি বলবো নি। মূলত কোশ্চেন হওয়ার চান্স তেমন নাই, দেখতেছি না। হুটহাট করলে হলে হতেও পারে, তবে সম্ভাবনা একদমই কম। আর কোশ্চেন করলে কে করবে? জিএসটি করলে করতে পারে, তবে মনে হয় না, ওর হিসাব বাদ। তবে পূর্ণ রূপগুলো থেকে হয়তো বা আসতে পারে, ম্যানেজমেন্টে অনেকগুলো পূর্ণ রূপ আছে, দেখে নিও। ইউনিট 3 দুতরফা দাখিলা পদ্ধতি এবং একতরফা দাখিলা পদ্ধতি, হিসাব চক্র। তো মূলত এখানে 3টা টপিকস আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব চক্র। যে কেউ প্রশ্ন রিপিট করতে পারে, তবে সম্ভাবনা কম। তো এর মধ্যে বেশি সম্ভাবনা আছে এই দুইটাতেই, আবার মানে এই হিসাব চক্র এবং দুতরফা দাখিলা পদ্ধতি। সম্ভাবনা একাধারে আবার কম, আবার যদি কোশ্চেন করে এই দুইটা থেকে আবার করতে পারে, কারণ কয়েক বছর ধরে কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতেছে না। এখন যদি বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে, মূলত কোন জায়গাগুলো থেকে করবে? এই নর্মাল কোশ্চেন গুলো করবে না। এই নর্মাল কোশ্চেন গুলো তারা আর কি মোটামুটি ভাবে এগুলো করবে না, না করে এটা করতে পারে, এই যে এইটা করতে পারে। অর্থাৎ আমাদের সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট, সুবিধা পক্ষ প্রদানকারী পক্ষ এবং ক্রেডিট, এবং এখানে দুইটা লেনদেনের বিপরীতমুখী ও সমান ফলাফল। এই যে এটা ইম্পর্টেন্ট কথা, এইটা ইম্পর্টেন্ট কথা। মূলত প্রত্যেকটা লেনদেন নিচের শেষ অথবা ডট 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 উৎপন্ন করে। একাডেমি কোশ্চেন কিন্তু এইটা, হ্যাঁ এইটা, এই কোশ্চেনটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে আসে। কে কথা বলতেছো? মাইক্রোফোন অফ রাখো আপাতত, পরে আমরা আসি। হ্যাঁ, তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট, শুধু এই লাইনটা, এটা দিয়ে আসেনি, একাডেমিতে কোশ্চেন আসছিল। তাহলে দুতরফা দাখিলার ফলে প্রত্যেকটি লেনদেন ড্যাশ ড্যাশ উৎপন্ন করে, অথবা কোনো একটি লেনদেন ড্যাশ ড্যাশ উৎপন্ন করে। তাহলে বিপরীতমুখীও সমান ফলাফল অথবা সমমুখীও সমান ফলাফল। এইটা তো সবাই পাগল হয়ে যাবে, আরে সমমুখী সমান ফলাফল একদম সেই, মানে পাগল হয়ে ওটা আগে দাগাবে। তো বিপরীতমুখী বলতে এখানে বোঝাইছে হলো ডেবিট এবং ক্রেডিটকে। তাহলে ডেবিট হচ্ছে প্লাস, ক্রেডিট হলো কি আমাদের মাইনাস। স্বাভাবিকভাবে ডেবিট এক জিনিস, ক্রেডিট এক জিনিস। ডেবিট হচ্ছে কি, সরি, ডেবিট কি হবে? ডেবিট, হ্যাঁ ডেবিট বলতে বাম বোঝায়, আর ক্রেডিট বলতে ডানকে বোঝায়। খেয়াল করে দেখো, এটাও কোশ্চেন আসে, একাডেমিক কোশ্চেন এগুলো। আমাদের এই ডেবিট, হ্যাঁ ডেবিট বলতে আসলে বাম বোঝায়, মানে বাম দিককে বোঝায় বেসিক্যালি, এটাই ডেবিট আসলে এই কারণে আর কি ব্যবহার করা হয়। আর অপর দিকে হলো ক্রেডিট, ক্রেডিট মানে হলো ডান দিক বোঝায়। এটাও আসছিল একাডেমিক কোশ্চেনে। আর এছাড়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোশ্চেন গুলো আসতে থাকে। তো এই কোশ্চেন আসবে না, শুধু এতটুকু মাথায় রাখো, এই যে দেখো দুইটা দুই দিক, তার মানে কি বিপরীত। কিন্তু আমরা ভালোভাবে জানি ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হয়, অর্থাৎ ডেবিটে যত টাকা সমপরিমাণ টাকা ক্রেডিট হয়। স্বাভাবিকভাবে কি সম্পূর্ণ বিপরীতমুখী কিন্তু সমান ফলাফল উৎপন্ন করে, মানে ইকুয়াল জেড থাকবে। এটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য। ওকে, আর পরে কি আছে? আর পরে যেগুলো আছে ওগুলোতে আসলে খুব কমন হবে, এর বাইরে আসার সম্ভাবনা নেই। আর এই যে একটা কথা আছে, দুতরফা দাখিলা পদ্ধতি অমুকের ভিত্তি তমুকের ভিত্তি, ওগুলা কেউ যদি কোশ্চেন না করে, কোশ্চেন করলে করবে দুইজন, হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় না হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয় করবে না। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি থেকে যদি কারো ইচ্ছা জাগে কোশ্চেন করার, করলে এই দুই বিশ্ববিদ্যালয় কোশ্চেন করবে। তোমাদের হাসি পাচ্ছে কি আমি এভাবে কথা বলতেছি? এ কারণে এটা সম্ভব, আমি যে ধাঁচে বলতেছি আমার মাথায় একা একা কাজ করতেছে, টপিকস দেখলে আমি বুঝতেছি কোন বিশ্ববিদ্যালয় কিভাবে কোশ্চেন করবে। তাহলে যদি কোশ্চেন করে গুচ্ছ করবে, নাহলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করবে, এবং সেগুলো এই লাইন কয়টার মধ্যেই, এর বাইরে আবার যাবে না, এই লাইন কয়টার বাইরে আবার যাবে না। তো এইখানে একটা কোশ্চেন আছে, সম্ভবত অ্যাড করছি কিনা জানি না, এই তো এই কোশ্চেনটা কয়েকবার রিপিট হওয়া কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা মূলধন ভিত্তিক লাভ লোকসান নির্ণয় করা হয় এই একতরফা দাখিলা পদ্ধতিতে। যেহেতু একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক এবং সম্পত্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয় না, স্বাভাবিকভাবে আয় এবং ব্যয় এই দুইটা বিষয় থাকার প্রশ্নই আসে না। তো আয় ব্যয় না থাকলে আয় থেকে ব্যয় বাদ দিলেই তো মোট লাভ পাওয়া যায়, তো ওইটাই তো নাই, তাহলে তুমি মোট লাভ বের করবে কেমনে? তাহলে তারপরেও একতরফা দাখিলা পদ্ধতিতে মোট লাভ বের করা যায় কেমনে? সমাপনী মূলধন আর হচ্ছে কি, সরি, আমাদের সমাপনী এবং প্রারম্ভিক মূলধন, এই দুই মূলধনের সঙ্গে কিছু আনুষঙ্গিক বিষয় যোগ বিয়োগ করলে যেটা হয় আর কি, সেটাই হচ্ছে আমাদের লাভ। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই ম্যাথটা আমাদের শিখতে হবে। একতরফা দাখিলা পদ্ধতির একটাই ম্যাথ আছে, একটাই ম্যাথের চার্ট আছে, আমাদের শিখতে হবে। সেম কথা কোশ্চেন করলে কে করবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ কোশ্চেন করলো বলে। এবছর এই একতরফা দাখলা পদ্ধতির ম্যাথ থেকে কোশ্চেন করার চান্সটা বেশি, করলে এরা দুইজনেই করবে, যে কেউ একজন করবে, করলে ভালো, আর যদি না করে পরবর্তী ব্যাচে করবে ইনশাল্লাহ। স্পেশাল তো এখানে দেখো এই জায়গা থেকে প্রায় 3 থেকে 4 বছর ধরে কেউ কোশ্চেন করতেছে না। এখন কোশ্চেন যদি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা খুবই কম। কোশ্চেন তাহলে কি করবে? কোশ্চেন করবে গুচ্ছ। এখান থেকে যদি কোশ্চেন করে, কোশ্চেন করবে হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়। ওরা যদি না করে, করতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় কোশ্চেনের ধাসে এখন হয়ে গেছে কি অনিয়মিত জায়গাগুলোতে কোশ্চেন করা। আর এই যে কি বলে যে কোনটা কত প্রকার, এই ধরনের কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। যে কোনটা কত প্রকার, হিসাব চক্রের ধাপ কয়টা, এই ধরনের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। এই ধরনের কোশ্চেন গুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে। তো স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে হিসাব চক্রের অমুকতম ধাপ কত, 3তম ধাপ কত, 4তম ধাপ কত, এই ধরনের কোশ্চেন গুলো করতে পারে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যদি কোশ্চেন করে ঠিক এই দুটো লাইনে যেগুলো 14 বার রিপিট হয়েছে আবার ওই একইবার আবার রিপিট করবে।